প্রশ্ন, বাংলাদেশ সত্তাটি নিজেকে রাষ্ট্র হিসেবে বিবেচনা করে কিনা। রাষ্ট্র বিবেচনা করলে 1971কে স্বীকার করতে হবে এবং রাষ্ট্রকে সংহত করতে চাইলে, অর্থাৎ রাষ্ট্রের জন্মকালের ভুল আছে কিনা, থাকলে কি তা চিহ্নিত করে তার সমাধান করতে হবে। বাংলাদেশ নামক রাষ্ট্রে যদি আমরা স্বীকার করি, তাহলে আমি মনে করি না ভারত বা পাকিস্তান বা অন্য যে কোনো রাষ্ট্র বাংলাদেশের জন্য পররাষ্ট্রনীতি এবং দক্ষ কূটনৈতিক রাজনীতির বাইরের কোনো ইস্যু। এত সহজ সমাধান আমরা গ্রহণ করছি না কেন? এর উত্তর সহজ ও জটিল। ভয়ভীতির উপর দাঁড়িয়ে ইতিহাসের একটি জটিল রাজনৈতিক সমীকরণ তৈরি করা হয়েছে। ইতিহাসের সত্যকে মেনে নিয়ে তাকে নতুনভাবে বিন্যস্ত করার সাহস জোগানোর বদলে একটা ভয় তৈরি হয়েছে। ভেঙে পড়ার ভয়কে ইতিহাসের মৌলিক ভিত্তি হিসেবে দাঁড় করিয়ে একটি নকল ইতিহাস বোধের মধ্যে আমাদের দাঁড় করানো হয়েছে। এখনও এই ভয়কে সঙ্গী করে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ ভাবনা অগ্রসর হচ্ছে, অথচ সত্যিকার অর্থে এইভাবে দীর্ঘমেয়াদী সমাধান দৃশ্যমান নয়। 1971 থেকে 2024 এই যে স্বাধীনতার দ্বিতীয় গল্প তৈরি হয়েছে, নিজের দেশের ভেতরেই যখন দ্বিতীয়বার স্বাধীন হওয়ার গল্প তৈরি হয়, স্বৈর শাসকের সাথে যখন মুক্তিযুদ্ধ জড়িয়ে যায় এবং সেই সূত্রে রাষ্ট্রের জন্মকে অস্বীকার করার প্রবণতা থাকে, তখন রাষ্ট্র প্রকল্প পুনর্বিবেচনা না করে পাশ কাটিয়ে যাওয়া ভবিষ্যতের সাথে আরেকটি অপরাধ বলে আমি মনে করি। স্বৈরাচার হটানো, তার সাথে বিরোধ বা তার চিহ্ন সমষ্টির বিরোধিতার সঙ্গে স্বাধীনতা, মুক্তিযুদ্ধ সহ ইতিহাসের নানা পর্যায় ও তার বিবেচনাকে যখন এক করে এক পাতে পরিবেশন করা হয়, স্বাধীনতা প্রশ্নেই একটা রাষ্ট্রের জনগোষ্ঠী যখন মুখোমুখি, তখন রাষ্ট্র ভেঙে যাওয়ার ভয় কাটিয়ে বাংলাদেশ রাষ্ট্র প্রকল্প পুনর্বিবেচনা করার প্রস্তাব করি এবং সমস্যা বুঝতে বর্তমানের সূত্র ধরে পিছন দিকে যেতে চাই। এই সমস্যার পাঠ অংশটি আমার বোঝাপড়া, আপনাদের ভিন্ন পাঠ এবং প্রস্তাব থাকতে পারে। আমি 80-র দশকে জন্ম নিয়েছি, মানে স্বাধীনতার 1.5 দশক পরে। তারপর থেকে একই রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে বাস। তাই জোড়াতালি রাষ্ট্র প্রকল্প প্রত্যাখ্যান করে বোঝা জরুরি আমরা কি চাই, আমাদের পরিচয় কি। রাজনৈতিক ময়দানে ভারত প্রশ্নটি যেভাবে উপস্থিত, তাতে ভারত প্রশ্ন নয়, বরং বাংলাদেশ রাষ্ট্র প্রশ্নটি মীমাংসা জরুরি। ইতিমধ্যেই বলেছি, আমি এখানে ধরে নিতে পারি যে আমরা বাংলাদেশ নামক রাষ্ট্রটি স্বীকার করি এবং এইভাবে একটা আলোচনা করা যায় এবং হচ্ছে এবং হয় সাধারণত। কিন্তু এটা সমস্যা পাশ কাটিয়ে একটি আরোপিত আলোচনা, যেমনটা আমরা ইতিহাসে এতদিন শিখেছি। তাই আমি ভারত প্রশ্ন সমাধানে বাংলাদেশ রাষ্ট্র প্রশ্নের সমাধান করাই মূল কাজ বলে মনে করি। এই বোঝাপড়ার অংশ হিসেবে বুঝতে চাই বাংলাদেশ রাষ্ট্র ভাবনা কেমন, কেন ভারত প্রশ্নে বাংলাদেশকে বিশেষ অর্থে সংগ্রাম করতে হচ্ছে। ভারত প্রশ্নে বাংলাদেশের সাথে যে বিষয়ে সবচেয়ে বেশি সামনে আসে তা হচ্ছে ধর্ম। আবার ব্রিটিশ উপনিবেশ থেকে মুক্তির প্রশ্নে ভারতের জাতীয়তাবাদ প্রসঙ্গেও জড়িয়ে আছে ধর্ম শব্দটির সঙ্গে। ভারতীয় জাতীয়তাবাদ হিন্দু জাগরণের সমর্থক হয়ে ওঠে। এর বিপরীতে দেশভাগের পটভূমিটি জোরালো হয় মুসলিম জাতীয়তাবাদ প্রশ্নে। সেক্ষেত্রে বাংলাদেশ এই দুইয়ের মীমাংসা কোন মীমাংসার মধ্য দিয়ে জন্ম নিল? বাংলাদেশের জন্মের মধ্য দিয়ে কি এই জাতীয়তাবাদ প্রশ্নের কোনো মীমাংসা সামনে এসেছে? কি সেই মীমাংসা? নাকি এই দুইয়ের মধ্যে কোনো সদর্থ রফা ছাড়াই জন্ম নিয়েছে বাংলাদেশ? রফা হলে সেটি কি? তাই বোঝা জরুরি মুসলিম জাতীয়তাবাদ প্রশ্নের মীমাংসাকে 1971 হয়েছিল। বলা হয় ভাষা আন্দোলনের মাধ্যমে এই প্রশ্নের মীমাংসা হয়। যদিও বলা ভালো মীমাংসা নয়, বরং মুসলিম জাতীয়তাবাদের প্রশ্নে বা ধর্মের নামে দেশভাগের সংকট ভাষা আন্দোলনের নামে মধ্য দিয়ে সামনে এসেছিল মাত্র। কিন্তু মীমাংসা কি হয়েছিল? ব্রিটিশদের দেওয়া ইংরেজি বুলি, ভারতবর্ষের উত্তর ভারতের আর্য সংস্কৃতি বনাম তুর্কি শাসকের সাংস্কৃতিক আধিপত্যের বাইরে ভাষা আন্দোলনকে আমাদের বাংলা অঞ্চলের রাজনৈতিক সংস্কৃতি এবং সাংস্কৃতিক রাজনীতির প্রকরণ নির্ধারণ করার আলাপে ও কাজে মনোযোগী হয়ে করেছিল কখনো? ভূখণ্ড হিসেবে বাংলাদেশ অপর সংস্কৃতি ও চর্চা ও ভাষাকে আমলে নিয়ে ভাষা আন্দোলন সামগ্রিক কোনো দৃষ্টিভঙ্গির জন্ম দিয়েছিল কি? নাকি মাতৃভাষা বলতে শুধু বাংলাকেই বুঝেছিল? আবার এই বোঝাপড়াও কত দূরে গিয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে ইংরেজি বিভাগের প্রয়োজনীয়তা তার জ্ঞানতাত্ত্বিক কাঠামোটিকে প্রশ্ন করে পুনর্বিন্যাস করার কাজটা আমরা ভাষা আন্দোলনের বোঝাপড়া থেকে শুরু করেছিলাম কি? ইসলামের ইতিহাস বিভাগের মতো বিভাগগুলোকেও আমরা ইতিহাস পাঠের পথ ধরে পুনর্মঞ্চায়িত করেছিলাম কি? আমরা কি জানি সংস্কৃত বা উর্দু বিভাগ কেন থাকা উচিত? বাংলাদেশে এই বিভাগগুলোর অবদান কি? ভাষা আন্দোলন কি আমাদের ধর্মীয় বা চাকরি বা গবেষণা যে উদ্দেশ্যেই শিক্ষা হোক না কেন মাতৃভাষায় করার উদ্যোগে কোনো শাসক মনোযোগী হয়েছিলেন কি? হতে পারা না পারার কারণগুলো, যতগুলো কারণ উদাহরণ হিসেবে উপস্থিত করা হবে, তার মৌলিক প্রবণতা কি এটাই হবে না যে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার প্রশ্নটি, অর্থাৎ মাতৃভাষার প্রশ্নটি আমাদের অন্য ধারণার উপর আটকে আছে। ঐতিহাসিকভাবে মাতৃভাষা ত্যাগ করা সম্ভব হয়নি, আবার আমরা গ্রহণও করিনি। মাতৃভাষা বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের মতো প্রাকৃতিকভাবে টিকে আছে গরিবের ভাষা হিসেবে। আর রাজনৈতিক দলগুলোর ক্ষমতা ভূমির পরিধি ও পরিচয় অনুযায়ী ক্ষমতা কেন্দ্রের ভাষা হয় ইংরেজি, না হয় আরবি থেকে উৎসারিত। তর্ক চলতে পারে এই বলে যে ক্ষমতা বা তার আশেপাশেই তো বাংলা সবাই বলছেন। ভোট চাওয়া থেকে শুরু করে
প্রধানের ভাষণ পর্যন্ত সবই বাংলায় হয়, এমনকি জাতিসংঘের সাধারণ অধিবেশনেও বাংলাতেই কথা বলেন নেতারা। এইখানেই আসে ভাষায় গড়া মনোকাঠামোর প্রসঙ্গ। এই মনোকাঠামোতে বাংলার সাথে ইংরেজি ও আরবি কিভাবে কাজ করে, উপনিবেশ কার? তাই ভাষা প্রশ্নটি আমাদের মুসলিম জাতীয়তাবাদ থেকে বাঙালি জাতীয়তাবাদে ফেরার ইতিহাস বোঝার প্রশ্নে জরুরি। মানুষের মানস গঠনে মাতৃভাষাকে একটি বড় সাংস্কৃতিক উপাদান হিসেবে আমরা স্বীকার করি। ভাষা আন্দোলন ধর্মকেন্দ্রিক জাতীয়তাবাদ থেকে আমাদের বাঙালি জাতীয়তাবাদে টেনে এনে একটা মীমাংসা দিয়েছিল বলা হয়, অথচ হিন্দুদের মন পড়ে থাকে উত্তর ভারতের আর্যাবর্তে আর মুসলিমদের মন পড়ে থাকে কুরাইশের আরব ভূমিতে। 1952-তে ভাষা প্রশ্নে যদি সমাধান হতো তাহলে দুই দলের মনেই ফিরে আসতো বদ্বীপ বাংলাদেশে, যেখানে সাম্রাজ্যের গৌরব নেই, ধর্ম প্রশ্নে যেখানে ঐতিহ্যের শেকড় নেই। জন্ম ও কর্মের চেয়ে ধর্ম প্রশ্নে শেকড় সন্ধানে এই দুই গোষ্ঠীর রাজনৈতিক মন বদ্বীপ সম্পর্কে উদাসীন এবং নিজ দেশে পরবাসী হয়ে থাকে। ভাষা আন্দোলন যে সমাধান করেনি, আমাদের নামকরণ তার একটা প্রমাণ। উদাহরণ হিসেবে তুচ্ছ মনে হতে পারে, যদিও নামের সাথে মানুষের আমিত্ববোধের সম্পর্ক তুচ্ছ নয়। নিজের পরিচয়ের ভাষা ও মাতৃভাষা আমাদের শৈশবের মনোজগতেই অপরিচয়ের মুখোমুখি হয়। ধর্মকেন্দ্রিক ভাষা ও ভাবনা ও সংযুক্তি একটি মনোজাগতিক বাস্তুচ্যুত সংস্কৃতির মধ্যে আমাদের পুরে রাখে। ছোটবেলায় বলা একটা ছড়া বলি আমার এলাকায়, বাংলায় না বলে বাবা ইংরেজি না বলে আগ কইরা ওয়াটার ওয়াটার বললে বাবা আগ কইরা গেলে। তো ঘটনা কিছুই না, সেটা হচ্ছে যে বোঝাই যাচ্ছে যে মা পর্যন্ত বা আশেপাশের মানুষ কেউই ভাষা বুঝতে পারে নাই, সেই কারণে শেষ পর্যন্ত ভাষার সাথে দূরত্বের কারণে শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত হয়ে গেল। এ থেকে বোঝা যায় ভাষার বোঝাপড়া না থাকলে কত ধরনের অপরাবোধ জন্ম নেয়। নিজের সাথে নিজের সাথে ধর্মের, ব্যক্তির সাথে ব্যক্তির ও গোষ্ঠীর ফলাফল দাঁড়ায় সাংস্কৃতিক স্থানিক সংস্কৃতির সাথে বিচ্ছিন্নতা। এও এক ধরনের ভাষা বৈষম্য। আমার একটু পানি দেব। আবার ভাষা বৈষম্যের সাথে উপনিবেশবাদ ধারণাটি যুক্ত। উপনিবেশবাদ একটি উল্লেখযোগ্য প্রেক্ষাপট। ভাষা বৈষম্যের সাথে উপনিবেশবাদ একটি ধারণাটি যুক্ত। উপনিবেশবাদ একটি উল্লেখযোগ্য প্রেক্ষাপট যেখানে ভাষাগত বৈষম্য ঘটে। সেখানে উপনিবেশের ধারণাকে আমরা যেভাবে পাঠ করি তা উপনিবেশের প্রকরণের গভীরে প্রবেশ করে না। নিজের সাথে নিজের বৈষম্যের মাধ্যমে ভাষার উপনিবেশের যে সামাজিকরণ, জ্ঞান কাঠামোর সাথে পরিচয়ের বদলে যে সম্পর্কহীন ভাষার শাসন আয়ত্ত করি আমরা, সেই ঔপনিবেশিক শাসনকে চিহ্নিত করা বেশি জরুরি। পাশাপাশি যে প্রশ্নটি বোঝা জরুরি, আমরা কেন মুসলিম জাতীয়তাবাদ থেকে বাঙালি জাতীয়তাবাদে গিয়েছিলাম। সহজ সমীকরণ হচ্ছে মুসলিম জাতীয়তাবাদ প্রশ্নেই পাকিস্তান জন্মেছিল, তাই মুসলিম জাতীয়তাবাদ পাকিস্তান রাষ্ট্র শাসনের মূল অস্ত্র হয়ে ওঠে। অস্ত্রের বিরোধিতা করাই স্বাধীনতাপ্রিয় মানুষের সাধারণ প্রবণতা। অন্যদিকে এই প্রবণতাকে যারা রাজনৈতিকভাবে পাঠ করেছিলেন তারাও জাতীয়তাবাদের নতুন আরেকটি অস্ত্র খুঁজে বের করেছিলেন। রাজনৈতিক এই বোঝাপড়া তাদের তৈরি হয়েছিল চোখের সামনে থাকা লোকরঞ্জনবাদী বাঙালি জাতীয়তাবাদের ধারণাকে ব্যবহার করে, যেমনটা 47-এ হয়েছিল। ফলে বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ জন্ম নেয় একটি অস্বীকার করার সংস্কৃতির মধ্য দিয়েই। প্রশ্ন হলো, বাংলাদেশ তার জন্মলগ্নেই কাকে অস্বীকার করে? দৃশ্যত পাহাড় ও সমতলের আদিবাসী জনগোষ্ঠীকে, অর্থাৎ বাঙালির বাইরে যা অন্য তাকে এই রাষ্ট্র অস্বীকার করে। মনে রাখা যায়, মুসলিম জাতীয়তাবাদের প্রশ্নে যে পাকিস্তানের জন্ম হয়েছিল তা ছিল দ্বিধাহীন একটি রাজনৈতিক সিদ্ধান্ত। তাই বাঙালি জাতীয়তাবাদ প্রশ্নটির মধ্যে আমি কে বা কারা থেকে যায় এবং অন্য কারা। আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ পাঠ করার পাশাপাশি যদি বাঙালি মুসলিম জাতীয়তাবাদ থেকে বাঙালি জাতীয়তাবাদের রাজনৈতিক সিদ্ধান্তটি পাঠ করি, তাহলে কি কোনো ঐতিহাসিক ভুল পাঠ হয়? এই দুই রাজনৈতিক পরিভাষা থেকে বাংলাদেশের পরবর্তী রাজনৈতিক সংকট আমি নিজের মতো করে বোঝার চেষ্টা করেছি। বাংলাদেশ রাজনৈতিক উত্তরাধিকার হিসেবে পেল আওয়ামী লীগ ও মুসলিম লীগ আদর্শ অর্থে। আওয়ামী লীগ বাঙালি জাতীয়তাবাদ চায় আর মুসলিম লীগের উত্তরাধিকার চায় বাঙালি মুসলিম জাতীয়তাবাদ। দুই পক্ষের চাওয়ার মধ্যেই দেশের ভেতরে অন্যকে না মানার কথা আছে, কিন্তু ভারত ভাগের সাথে পার্থক্য হলো সেখানে রাজনৈতিক পক্ষগুলো সংশয় ছাড়া দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিল। আর পাকিস্তানের এই দুই রাজনৈতিক পক্ষের মূল পার্থক্য হলো একদল চায় না ভাগ, আরেক দল চায়। তাই ভাগের কারবারে মুসলিম প্রশ্নটি পক্ষ বিপক্ষ তৈরি করলো। যদিও উভয় পক্ষই মুসলিম প্রশ্নে মৌলিকতায় এক, তারপরেও বিরোধী পক্ষরা ভাগ বাটোয়ারা প্রশ্নে অপরিহার্য। এই প্রশ্নে ভাষা আন্দোলন একটি রাজনৈতিক ইন্ধন তৈরি করেছিল মাত্র। এই ইন্ধনে ভারতের সহযোগিতা পায় আওয়ামী লীগ এবং মুসলিম লীগের উত্তরাধিকাররা পায় পাকিস্তানের সহযোগিতা। উভয়ই মুসলিম লীগের ঔরজাত হওয়ার পরও শুধু রাজনৈতিক প্রশ্নে অন্য ধারণাটি সংস্কার করেছিল।
ভারতের সহযোগিতা পেতে আওয়ামী লীগ হিন্দু অন্য ধারণাটিকে যেভাবে ব্যবহার করেছে, ইসলাম ভিত্তিক দলগুলোর সেই রাগঢাকের প্রয়োজন হয়নি, কারণ ভারতভাগের পুরাতন পাটাতনটি তার ক্ষমতার উৎস। এবার প্রশ্ন হলো, ভারত কেন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন দিল, এবং এই সমর্থন মানেই কি আওয়ামী লীগ সমর্থনের পরিণত, এই সমর্থন কেন আওয়ামী সমর্থনে পরিণত হলো বা করলেন? বাংলাদেশ থেকে যাওয়া হিন্দুদের বাঁচাতে ভারত কি আওয়ামী মুসলিম লীগ থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগকে ধর্মনিরপেক্ষ হিসেবে পাঠ করছে? এই কারণে কোনোভাবেই ভারতের রাজনীতি এটা নয়। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভারতের রাজনৈতিক স্বার্থের সাথে জড়িয়ে আছে। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং ভারতের রাজনৈতিক স্বার্থ অভিন্ন। এটা নিয়ে অনেকে ভাবেন যে বাংলাদেশ ভারতকে একটা শিক্ষা দিতে পারে, অথচ উল্টো করে দেখা যায় যে এই ধরনের একটি অপরিহার্য বহুরাজনৈতিক অবস্থান থেকে বাংলাদেশ ভারতের সাথে সম্মানজনক একটি কূটনৈতিক তথা অর্থনৈতিক লাভজনক রাজনৈতিক অর্থনৈতিক সম্পর্ক তৈরি করতে পারত। আওয়ামী মুসলিম লীগ থেকে জন্ম নেওয়া আওয়ামী লীগ তা করেনি, বরং ইসলামিক দলগুলোর মতোই ভারতের সাথে রাজনৈতিক আলাপে অন্য বিষয়ে হিন্দু ধারণাটিকে ব্যবহার করেছে। হিন্দু জাতীয়তাবাদী রাজনীতির পটভূমিতে জাত ভারত আওয়ামী লীগের এই অপর ধারণাটিকে আওয়ামী লীগের সাথে রাজনৈতিক নেগোসিয়েশনের একটি অস্ত্র করে তুলেছে, এবং এই রাজনীতি ক্ষমতার উপরিবলয়ে ব্যবহৃত হতে হতে একটি রাজনৈতিক সত্যে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশ এখনও মুক্তিযুদ্ধের প্রশ্নে একটি সর্বসম্মত রাজনৈতিক সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এ থেকে উত্তর আসে, আমাদের রাষ্ট্র গঠনের কাজটি করা কেন সম্ভব হয়নি। আওয়ামী মুসলিম লীগ থেকে জাত আওয়ামী লীগ সবসময় নিরপেক্ষতার মঞ্চায়ন করেছে 1971-এর রাজনৈতিক শর্তটিকে টিকিয়ে রাখতে, আর ইসলামিক দলগুলো এখনও মুসলিম লীগের পাকিস্তানে ফিরে যাওয়ার লড়াই জারি রেখেছে। তাই প্রস্তাব একটাই, বাংলাদেশ রাষ্ট্র প্রশ্নটি আগে মীমাংসা করা। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল আছে, থাকলে অন্য ধারণাটি বাদ দিতে হবে। বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকার করলে বলতেই হবে, ধর্মকেন্দ্রিক রাষ্ট্র ভাবনা ও আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ধারণা একসাথে চলতে পারে না। রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে স্বীকার করে নিলে তার ভেতরের নাগরিকের অধিকার প্রশ্নে, সম্পত্তি ও সাংস্কৃতিক নিরাপত্তার প্রশ্নের মধ্যে বাকি আলাপগুলো আপনাদেরই ঢুকে পড়ে। ধর্ম অর্থে জাতিবাদী রাষ্ট্র গঠনের কথা ভাবলে রাষ্ট্র প্রথমেই তার নিজের রাষ্ট্রীয় অধিকার খর্ব করে পৃথিবীর তাবৎ রাজনৈতিক সম্পর্কগুলোতে মেরুকরণ ঘটায় এবং নিজের নাগরিকদের বিভক্ত করে। ঘরের শত্রু বিভীষণ প্রশ্নে দেশের নাগরিকও বিভক্ত হয়ে পড়ে। তাই রাষ্ট্র কাঠামোটি এখানে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। সাংস্কৃতিক বৈচিত্র্যের বদলে বাংলাদেশি প্রশ্নে নিজের নাগরিকদের মধ্যে ঐক্যের বদলে ভারত না পাকিস্তান, ইস্কট না জামাত প্রশ্নটি তখন বড় হয়ে যায়। আর এটা হয় যখন রাজনৈতিক সংস্কৃতি তথা ক্ষমতার ভরকেন্দ্র দেশের ভেতর আর থাকে না। রাজনৈতিক ক্ষমতার উৎস রাষ্ট্রের ভেতরে জনগণের হাতে না থেকে মেরুকরণ ঘটে ধর্মকেন্দ্রিক বা আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধে, যা মূলত রাষ্ট্রের ভেতরে একটি বিভক্তিমূলক রাজনৈতিক সংস্কৃতির জন্ম দেয়। ধর্মের নামে সাথে গণতান্ত্রিক রাষ্ট্রের সংঘাত নেই যদি রাষ্ট্র অস্তিত্বশীল হয়। তাই বাংলাদেশ রাষ্ট্র প্রশ্নটি মীমাংসা করলেই, ক্ষমতার ভরকেন্দ্র যদি নিজ রাষ্ট্রের জনগণের ভেতরে স্থাপন করলেই পররাষ্ট্রনীতি নির্ধারণ সময়ের ব্যাপার মাত্র। ধন্যবাদ।